আমাদের ইংলিশ লিটারেচার থেকে শিরলি টিউসনের লেখা এ ফটোগ্রাফ কবিতাটি পড়ব। কবিতার নাম থেকেই বুঝতে পারছি কবি কবিতার মাধ্যমে কোনো একটা ছবি সম্পর্কে কিছু বলতে চাইছেন। কবি কি বলতে চাইছেন, ছবিটা কার, বা এই ছবিটার মধ্যে এমন কি আছে যা কবিতার মাধ্যমে আমাদের পাঠের জন্য উপস্থাপন করেছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমাদের কবি সম্পর্কে জানাটা অত্যন্ত প্রয়োজন। তাই প্রথমেই আমরা জানবো এই ফটোগ্রাফ কবিতার কবি শিরলি টিউসন কে ছিলেন। তো জানা যায় শিরলি টিউসন ইজ অ্যান ইংলিশ পোয়েটিস। শিরলি টিউসন একজন ইংরেজি কবি ছিলেন। স্ক্রিনে যে ছবিটা দেখানো হয়েছে ইনি হলেন শিরলি টিউসন, আমাদের এ ফটোগ্রাফ কবিতার কবি। তিনি কখন কোথায় জন্মগ্রহণ করেন? She was born on 20th May 1924 in England. তিনি 1924 ইংরেজির 20 মে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। শিরলি টিউসন কি করতেন? শিরলি টিউসন হ্যাজ এ টিচার অফ ক্রিয়েটিভ রাইটার ফর অ্যাডাল্টস। তিনি ছিলেন প্রাপ্তবয়স্কদের জন্য একজন সৃজনশীল রাইটার। বিটুইন 1967 and 1970 she was features editor of journal teacher. যিনি 1967 থেকে 1970 এর মধ্যে জার্নাল ফিচার এডিটরের কাজ করেন একজন শিক্ষকের মতোই। Her first collection of stories entitled Shadows in an Orchard come out in 1960. 1960 ইংরেজিতে তার লেখা প্রথম গল্প সংকলন Shadows in an Orchard প্রকাশিত হয় এবং she left this world on 23rd September 2018. তিনি 2018 ইংরেজির 23 সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জানলাম টিউসন একজন ইংরেজি কবি ছিলেন। তিনি 1924 ইংরেজির 20 মে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং প্রাপ্তবয়স্কদের জন্য ছিলেন একজন সৃজনশীল রাইটার, যিনি 1967 থেকে 1970 এর মধ্যবর্তী সময়টা জার্নাল ফিচার এডিটরের কাজ করেন একজন শিক্ষকের মতোই। তার লেখা প্রথম গল্প সংকলন শ্যাডোজ ইন অ্যান অর্চার্ড নামে প্রকাশিত হয় 1960 ইংরেজিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 2018 ইংরেজির 23 সেপ্টেম্বর। এতক্ষণের আলোচনায় আমরা এই ফটোগ্রাফ কবিতার কবি শিরলি টিউসন সম্পর্কে জানলাম। এখন আমরা কবিতার ইন্ট্রোডাকশন দেখব। ইন্ট্রোডাকশনে বলা হয়েছে দ্য পোয়েম এ ফটোগ্রাফ ইজ রিটেন বাই শিরলি টিউসন। তো শিরলি টিউসন এই ফটোগ্রাফ কবিতাটি লিখেছেন। কিসের উপর ভিত্তি করে কবিতাটি লিখেছেন তিনি? ইন দিস পোয়েম, এই কবিতায় শি রিকয়েলস, অর্থাৎ তিনি রিগ্রেশন করছেন বা প্রত্যাগতি করছেন, রিকয়েল করছেন। কি রিকয়েল করছেন? হার মাদার, তার মায়ের, অ্যান্ড হার মেমোরিজ, এবং তার নিজের অতীত স্মৃতিচারণ। হোয়াইল লুকিং এট এ চাইল্ডহুড ফটোগ্রাফ, যখন দেখছেন বাল্যকালের একটা ছবি। এই ছবিটা কার, কোন সময়ের? হোয়েন হার মাদার ওয়াজ 12 years old, তার মায়ের ছবি। আর এই ছবিটা সেই সময়ের, যে সময়ে তার মায়ের বয়স ছিল 12 বছর। শি হ্যাজ বিন ডিসিজড 12 years ago, তার মৃত্যুর 12 বছর পূর্ণ হয়ে গেছে। কার মৃত্যুর? টিউসনের মায়ের। ডিসিজড অর্থ হলো মৃত্যু, তো তার মায়ের মৃত্যুর 12 বছর গত হয়ে গেছে। and she cannot explain her grief on her mother's loss, এবং তিনি তার মাতৃবিয়োগের এই করুণ দুঃখের কথাগুলো এখন আর বর্ণনা করতে পারছেন না, ব্যাখ্যা করতে পারছেন না। গ্রিফ শব্দের অর্থ হলো দুঃখ বা স্যাডনেস। তাহলে ইন্ট্রোডাকশনে দেখলাম কবি টিউসন এ ফটোগ্রাফ কবিতায় তার মায়ের অতীত দিনের সেই সময়ের ছবিটা দেখে স্মৃতি নির্ভর হয়ে তিনি নিজে তার মায়ের জীবিত থাকা অবস্থার স্মৃতিচারণা করছেন। যে সময়ে ছবিটা তোলা হয়েছিল তখন তার মায়ের বয়স ছিল 12 বছর, এবং পরবর্তীতে যে সময়ে ছবিটা তিনি দেখছেন তখন তার মায়ের মৃত্যুর 12 বছর পূর্ণ হয়ে গেছে। আর তাই তিনি এখন এতটাই শোক সন্তপ্ত যে মাতৃবিয়োগের, এই মাতৃ হারানোর বেদনার সে কথাগুলো এখন আর বর্ণনা করতে পারছেন না, ব্যক্ত করতে পারছেন না।
তাহলে আমরা ইন্ট্রোডাকশনে দেখলাম যে কবি তার মায়ের বাল্যবেলার একটা ছবি দেখে সেই ছবির উপর নির্ভর করে কবিতাটি লিখছেন। তাহলে আমরা এখন কবিতাটি লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব। কবিতার নাম এ ফটোগ্রাফ, অর্থাৎ একটা ছবি। দি কার্ডবোর্ড শোজ মি হাউ ইট ওয়াজ। কার্ডবোর্ডটা আমাকে দেখায় ইহা কেমন ছিল। হাউ ইট ওয়াজ, ইহা কেমন ছিল। ইহা বলতে কিসের কথা বলা হয়েছে। পরের লাইনে বলছেন হোয়েন দ্য টু গার্ল কাজিনস ওয়েন্ট পেডলিং। যখন দুইজন মেয়ে তাদের কাজিনের সাথে পেডলিং করতে গিয়েছিল। এখানে কবি বলছেন কার্ডবোর্ডটা আমাকে দেখায় দুইজন মেয়ে যখন তাদের কাজিনের সাথে পেডলিং করতে গিয়েছিল তখন তারা কেমন ছিল, বা তাদের সেই সময়টা কেমন ছিল, কি রকম ছিল। তো এই দুই লাইন থেকে আমরা দুইটা নতুন শব্দের সাথে পরিচিত হতে চলেছি। সেই দুইটা শব্দ কি? একটা হলো কার্ডবোর্ড এবং অপরটা হলো পেডলিং। তো প্রথমে আমরা কার্ডবোর্ড সম্পর্কে জানব। আমরা আমাদের ঘরের দেওয়ালে অনেক সময় মন্দির, মসজিদ, গির্জা কিংবা বিভিন্ন দেবদেবীর ছবি অথবা আমাদের কোনো আপনজনের ছবি ফ্রেম বাঁধিয়ে টাঙিয়ে রাখি। তো সেই ফ্রেমগুলো কেমন হয়? কাঁচ এবং কাঠের বাদাই করা হয়ে থাকে। তো পুরাতন দিনে কাচের তেমন ব্যবহার ছিল না বলেই কার্ডবোর্ডের ব্যবহার করা হতো বা সংরক্ষণ করা হতো। আমি একটা কার্ডবোর্ডে সংরক্ষণ করা ছবি দেখানোর চেষ্টা করছি, যে ছবিটার মধ্যে টিউসনের মা এবং তার দুই পাশে দুইজন কাজিন রয়েছেন। এই ছবিটা দেখো, এখানে তিনজন কিশোরীর ছবি আছে এবং চতুর্দিকে একটা বর্ডার দেওয়া রয়েছে। তো এটাই হলো কার্ডবোর্ড। তাহলে আমরা বুঝলাম কার্ডবোর্ড অর্থাৎ পুরাতন দিনের ছবি সংরক্ষণের ফ্রেম বিশেষ। তো এখন প্যাডলিং কি? আমরা জানি সমুদ্রে চর থাকে, যেখানে গিয়ে মানুষ ছবি তুলে সমুদ্রের ঢেউ দেখে সেই জায়গাটাকে সি বিচ বা সমুদ্র সৈকত বলা হয়। অর্থাৎ সমুদ্রের বালুচরকে সি বিচ বা সমুদ্র সৈকত বলা হয়। তো এই যে সাগরের বালুচর রয়েছে, যার একটা সীমানায় এসে সাগরের ঢেউয়ের জল সেই বালুর চরগুলো ছুঁয়ে দিয়ে আবার চলে যায়। এই যে জায়গায় বালুর চরগুলো ছুঁয়ে দিয়ে চলে গেল সেই ঢেউ, এই যে জলের আসা যাওয়া, এই আসা যাওয়ার 1.5 ফুটের মধ্যে চরের উপর হাঁটা চলাফেরাকে পেডলিং বলা হয়। তো এখানে মানুষ কিভাবে হাঁটে? খালি পায়ে, অর্থাৎ খালি পায়ে সেই 1.5 ফুট জলের মধ্যে, ঢেউয়ের জলের মধ্যে হাঁটা চলাফেরাকে পেডলিং বলা হয়। তাহলে কার্ডবোর্ডটা কবিকে দেখাইতেছে যে তারা তিনজন কাজিন সমুদ্রে পেডলিং করতে গিয়েছিল। পরের লাইনে কবি বলছেন ইচ ওয়ান হোল্ডিং ওয়ান অফ মাই মাদার্স হ্যান্ড। প্রত্যেকেই হোল্ড করেছিল, ধরে রেখেছিল ওয়ান অফ মাই মাদার্স হ্যান্ড, আমার মায়ের এক একটা হাত। অ্যান্ড শি দ্য বিগ গার্ল, এবং তিনি একজন বড় মেয়ে, সাম 12 ইয়ার্স অর সো, বয়স 12 কিংবা তার একটু বেশি। তো শি দ্য বিগ গার্ল, তিনি একজন বড় মেয়ে। কে বড় মেয়ে? টিলসনের মা। তখন তার মায়ের বয়স কত ছিল? সাম 12 ইয়ার্স অর সো, 12 বছর বা সামান্য বেশি। তাহলে এই চার লাইনের মর্মকথা হলো, কবি একটা কার্ডবোর্ডে সংরক্ষিত যে ছবিটা দেখছেন তাতে দেখা যাচ্ছে তিনি তিনজন কাজিন কোনো এক সময় পেডলিং করতে গিয়েছিলেন, যাদের মধ্যে একজন তার মা, দুইজন কাজিন তার মায়ের দুই দিকের 2 হাত ধরে রেখেছেন এবং তিনি তাদের মধ্যে বড়। তখন তার মায়ের বয়স প্রায় 12 বা অল্প বেশি হতে পারে। এরপর
অল থ্রি স্টুড স্টিল টু স্মাইল থ্রো দেয়ার হেয়ার। তারা তিনজনেই স্থির হয়ে দাঁড়িয়েছিল, হাসছিল এবং হাসিটা চুল বেদ করছিল। এট দ্য আঙ্কুল উইথ দ্য ক্যামেরা। ক্যামেরায় ছিলেন কবির মায়ের আঙ্কুল। এ সুইট ফেস, একটা মিষ্টি মুখ। মাই মাদার্স, আমার মায়ের। দ্যাট ওয়াজ বিফোর আই ওয়াজ বর্ন, এটা ছিল আমার জন্মের পূর্বের। অর্থাৎ কবি বলছেন যে ছবিটা দেখছেন সেটা তার জন্মের আগের, তার জন্মের আগে কবির মায়ের আঙ্কুল ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছিলেন। ছবিটাতে তারা তিনজন স্থির হয়ে দাঁড়িয়েছিল, হাসছিল এবং হাস্যোজ্জ্বল মুখগুলো চুল বেদ করছিল এবং তাদের মধ্যে কবি তার মায়ের মিষ্টি মুখটাও দেখছেন। তো চুল বেদ করছিল, হাসিটা চুল কিভাবে বেদ করছিল? সাধারণত আমরা জানি সমুদ্র সৈকতে একটা প্রবল বাতাস প্রবাহিত হয়, তো সেরকম একটা এলোমেলো বাতাস এসেছিল যখন ছবিটা ক্যাপচার করা হয়েছিল। আর তারা মেয়ে মানুষ, তাদের চুল লম্বা ছিল, তো সেই বাতাসে চুলগুলো এলোমেলো করে দিয়ে ফেসের উপর নিয়ে এসেছিল এবং ফেসের সেই চুলগুলো, ফেস যখন ডেকে দিয়েছিল তখন সেই চুলগুলো ফাঁক করে তাদের হাসিটা দেখা যাচ্ছিল। এরপর কবি লিখছেন, অ্যান্ড দ্য সি হুইচ অ্যাপিয়ার্স টু হ্যাভ চেঞ্জড লেস। এবং এই সাগরটা, যার খুব একটা পরিবর্তন হয়নি, ওয়াস্ট দেয়ার টেরিবলি ট্রানজিয়েন্ট ফিট, যা তাদের ক্ষণস্থায়ী পাগুলো ধুয়ে দিয়েছিল। ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, অ্যান্ড চেঞ্জলেস, অপরিবর্তনীয়। দুইটা শব্দ এই দুই লাইনের মধ্যে এসেছে এবং এই দুইটা শব্দের দ্বারা প্রকৃতি এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গের একটা কম্পেয়ার করা হয়েছে। সেটা কেমন, কিভাবে? তো অনেক দিনের পুরাতন যে ছবিটা কবি যখন দেখছিলেন তখন ছবিতে এই সাগরের চর, সাগরের ঢেউ যেমনটা দেখছেন সেটা আজও দেখতে তেমনটাই রয়েছে। যেমন নদী, পাহাড়, পর্বত, সাগর, এসব প্রাকৃতিক দৃশ্যগুলো বাস্তবিকই যখন আমরা দেখি তখন একই রকম দেখতে পাই। আজ যেমন দেখছি, আজ থেকে 10 বছর পরও তেমন দেখব, বা 10 বছর আগেও সেটা এমনই ছিল, তার কোনো একটা পরিবর্তন হয়নি। কিন্তু ছবিতে দেখা তাদের যে পাগুলো রয়েছে, সমুদ্রের জল তরঙ্গ ধুয়ে দিয়েছিল, সেই পাগুলি ক্ষণস্থায়ী, অর্থাৎ ট্রানজিট ফিট। কেন বলা হলো এই পাগুলোকে ট্রানজিট ফিট? কারণ ছবিটা যখন তোলা হয়েছিল তখন তার মায়ের বয়স ছিল 12 বছর এবং তার মায়ের কাজিনরা ছিল কবির মায়ের থেকে ছোট। সুতরাং তারা সবাই তখন ছোট ছিল এবং পাগুলো ছিল ছোট ছোট। তখন শিরলি টিলসনের জন্মই হয়নি। তো কবি যখন তার মাকে নিজের চোখে দেখেছেন তখন তার মায়ের পায়ের আকার এবং এই ছবির মধ্যে যে পা রয়েছে তার মায়ের, তার কোনো মিল পাচ্ছিলেন না। কারণ তার মায়ের বয়স বাড়ার সাথে সাথে সেই পায়ের আকার আকৃতিরও পরিবর্তন হয়ে গেছে, যা সকল মানুষের ক্ষেত্রেই হয়। তো আজ যেমন যদি একটা শিশু বয়সে তার একটা পায়ের ছবি তুলে রাখা হয়, তো সে যখন পরিণত বয়সে গিয়ে উপনীত হবে তখন তার সেই পায়ের আকার আকৃতিটা পরিবর্তন হয়ে যাবে। তো এরকমই কবির মায়ের এই ছবির সাথে তার তার পরিণত বয়সের সেই পায়ের কোনো মিল ছিল না, অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। তো এই কম্পেয়ারমূলক কথাটা আমাদের মনে রাখতে হবে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ট্রানজিয়েন্ট বা পরিবর্তনশীল, কিন্তু প্রাকৃতিক যে সমুদ্র, নদী, পাহাড়, পর্বত যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জলেস। লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় কিন্তু। তারপর সাম 20-30 years later, 20-30 বছর পর, she would laugh, তিনি হাসতেন, at the snapshot, ছবিটা দেখে। স্ন্যাপশট শব্দের অর্থ হলো ছবি।
এখানে বলা হয়েছে যে ছবিটা যখন তোলা হয়েছিল তার 20-30 বছর পর কবির মা যখন এই ছবিটা দেখতেন তখন তিনি হাসতেন। কেন হাসতেন? সি বেটি অ্যান্ড ডলি, বেটি এবং ডলিকে দেখে। তো আমরা এখন জানতে পারলাম তার মায়ের যে দুইজন কাজিন ছিল সেই দুইজন কাজিন হলো, একজনের নাম হলো বেটি এবং অপরজনের নাম হলো ডলি। তো ডলি এবং বেটিকে দেখে তিনি হাসতেন। She would say, and look how they dressed us for the beach. She'd say, and look how they dressed us for the beach. এবং বলতেন, দেখো আমাদেরকে কেমন করে তারা সুন্দরভাবে সাজ পোশাক করে দিয়েছিলেন সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। একথা কাকে বলতেন? টিলসনের মা টিলসনকে বলতেন। তো তারা আমাদেরকে ড্রেস আপ করিয়ে দিতেন। তারা বলতে কারা? এখানে তারা বলতে কবির মায়ের যে দিদা বা মা মাসি যারা রয়েছেন তাদের কথা বলা হয়েছে। তারা তাদেরকে তাকে এবং তার কাজিনদেরকে ড্রেস আপ করে দিয়েছিলেন সমুদ্র সৈকতে পেডলিং করার জন্য। তারপর কবি লিখছেন, দ্য সি হলিডে ওয়াজ হার পাস্ট। ছুটির দিনের এই সমুদ্র ভ্রমণ তার কাছে অতীত ছিল। কার কাছে কি অতীত ছিল? এই যে ছবিটা দেখে কবির মা হাসতেন এবং বলতেন কবিকে যে দেখো তখন আমরা কেমন ছিলাম। তো ওই দিনগুলো ছিল, ওই দিনটা ছিল ছুটির দিন এবং কবির মায়ের ছোট সময়ের কথা, বাল্য সময়ের কথা। এটাই ছিল কবির মায়ের অতীত কথা। তারপর বলছেন, মাইন ইজ হার লাফটার। এখন আমার কাছে তাহার সেই হাসিটাই অতীত। এই কথাটা কিন্তু কবি বলছেন। অর্থাৎ এই লাইনটাতে দুইজনের দুই অতীতের কথা বর্ণনা করা হয়েছে, কবির মায়ের অতীত এবং কবির নিজের অতীত। কবির মায়ের অতীত হলো তার ছোটবেলার ছবি তোলার দিন, যা দেখে তিনি হাসতেন। আর কবি টিলসনের অতীত হলো তার মায়ের ওই হাসিটা। তো দুইজনের কাছে পৃথক দুইটা সময় অতীত। কেন অতীত সে কথা পরবর্তী অংশে আমরা পড়তে চলেছি। পরের লাইনে বোথ রে, বোথ উভয়, অর্থাৎ টিলসন এবং তার মা রে আন্ডারওয়েন্ট চেঞ্জ। যখন কোনো কিছু একটা পরিবর্তনের মাধ্যমে গত হয় তখন তাকে বা এই গত হওয়ার সময়টাকে আমরা রে বলে থাকি। তো দুইজনের এই দুই পৃথক সময়টা একটা চেঞ্জের মাধ্যমে বা পরিবর্তনের মাধ্যমে গত হয়েছিল। সেটা কি ছিল? শিরলির মায়ের ছিল চাইল্ডহুডের সময়, আর শিরলির ছিল তার মায়ের লাফটার বা তার মায়ের এই যে হাসি খুশির সেই সময়টা যা তিনি দেখতেন। তাহলে দুইজনের এই দুই অতীতটাই হচ্ছে এখন তার কাছে একটা স্মৃতি মাত্র। এই যে স্মৃতিগণ মুহূর্ত গুলো একটা পরিবর্তনের মাধ্যমে গত হয়েছে, সেটা কিভাবে? উইথ দ্য লেভার ইজি অফ লস। অনেকটা কষ্টের মাধ্যমে তারা সেই স্মৃতিগণ মুহূর্তগুলো সময়ের সাথে সাথে ভুলে যাওয়ার মতো একটা স্থিতিতে এসে পৌঁছেছিলেন। লেভার পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে। দুইজন কিন্তু দুইটা সময়ে সেই স্থিতিতে এসে পৌঁছেছিলেন। শিরলির মা তার শেষ বয়সে এবং শিরলি বলতে বসেছিলেন তার মায়ের মৃত্যুর পর। এখন যখন সেই ছবিটা দেখে টিলসন এর সেই স্মৃতিগুলো মনে পড়ছে, তখন now she's been dead nearly as many years. এখন তার মৃত্যুর এতটাই দিন গত হয়ে গেছে, কাছাকাছি প্রায় as that girl lived, যখন ওই মেয়েটার সেই সময়ের ছবি তোলা হয়েছিল। তো কখন ওই মেয়েটার ছবি তোলা হয়েছিল? আমাদের মনে আছে যখন তার বয়স 12 বছর ছিল।
তাহলে এর থেকে বোঝা যায় যে কবি যখন ছবিটা দেখেছেন তখন তার মায়ের মৃত্যুর 12 বছর গত হয়ে গেছে। অ্যান্ড দিস সার্কামস্টেন্স এবং এই সিচুয়েশনে দেয়ার ইজ নাথিং টু সে এট অল, এখানে কিছুই বলতে পারছেন না। অ্যান্ড দিস সার্কামস্টেন্স দেয়ার ইজ নাথিং টু সে এট অল, এবং এই সিচুয়েশনে এখানে কিছুই বলতে পারছেন না, তাই ইটস সাইলেন্সেস, তাই তিনি এ ব্যাপারে নীরব এবং নীরবতায় রয়েছেন। কেননা তিনি এখন তার মায়ের স্মৃতির মন্থনে মাতৃ হারানোর সুখ সন্তপ্ত, তাই এখন আর সে সম্পর্কে কিছু বলতে পারছেন না, প্রায় নীরব বাকরুদ্ধ অবস্থায় আছেন। তো এই ছিল আমাদের ফটোগ্রাফ কবিতা। সেই সাথে ক্লাস এখানেই শেষ করছি। গড ব্লেস ইউ।